জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই অসংখ্য সাধারণ মানুষের লাঠি হতে পেরেছে তাদের আন্দোলনের মাধ্যমে। আমি বলছি বারবার লাইভ স্ট্রিমিং, বারবার ভিডিওগ্রাফিতে আপত্তি কি থাকতে পারে রাজ্যে? আপত্তি এখন এটা যদি উনি লাইভ ট্যাপে করে, ওখানে কোনো কিছু গোপন থাকবে না, সাধারণ মানুষ জানতে পারে, সে ভয়টা উনি পাচ্ছে। কারণ উনি তো যেটা মুখে বলে কাজে তো সেটা করে না। অর্থাৎ এটা যদি পাবলিকলি হয়ে যায়, পরবর্তীকালে যখন এটা করবে না, তখন সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে, তখন এটার বিরুদ্ধে চলে যাবে। এই কারণেই উনি এটাকে চাইছেন না। এটা বারবার এই আলোচনা বৈঠক, উনি বলছেন যে কোর্টের ব্যাপার। আমি এটা অন্যটা পলিসি চলছে আস্তে আস্তে এটাকে ডিভাইড করে দেওয়ার জন্য, আন্দোলনটাকে যাতে ডিভাইড করা যায়, এই লেটটা বিভিন্ন রকমের যে করছে তার কারণটাই এইটা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত সঠিক নেয়নি। আপনাদের মনে আছে সারদা কেলেঙ্কারি যখন প্রথম প্রকাশ্যে আসে, তখন এই মুখ্যমন্ত্রী বলেছিল যা গেছে তা গেছে, ভুলে যান। আমি 500 টাকার একটা ফান্ড করছি, 500 কোটি টাকার, সিগারেটের একটা বাড়িয়ে দেবো, সিগারেটের ট্যাক্সটা বাড়িয়ে দিয়ে 500 কোটি টাকার ফান্ড করবো, সেই টাকা থেকে সারদা কোম্পানির টাকা ফেরত দেবো। পরবর্তীকালে এক একজন অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে এই মমতা ব্যানার্জি গলায় ফ্ল্যাগ কাট বেঁধে এই ধর্মতলায় মদন মিত্র অ্যারেস্ট হওয়ার পরে বলেছিল আমরা সবাই চোর, আমাদের অ্যারেস্ট করুন। তাহলে যে মহিলা বলতে পারে আমরা সবাই চোর, এই কেসটাও ঠিক তাই। যখনই এই কেসটা প্রকাশ হইল, তখন ওই সঞ্জয় নামক ছেলেটাকে অ্যারেস্ট করিয়ে বলছে আমরা ফাঁসি চাই। আজকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি আরজি করে গিয়ে ওই ডেড বডি নেওয়ার সময় বাধা না দিত এবং এটা যদি ফোরকাস্ট না হতো, তাহলে ওই সঞ্জয় রায়কেই বলির পাঠা করে কেসটা শেষ করে দেওয়ার প্ল্যান এরা করেছিল। আমরা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের পরে এর জাল আস্তে আস্তে বেরোচ্ছে, এটা ভয় পেয়ে যাচ্ছে উনি। এবং আজকে যদি জুনিয়র ডাক্তারদের যদি দাবি মেনে উনি যদি ঠিক মতন যদি ওটাকে কমপ্লিট না করতে পারে, তাহলে পশ্চিমবাংলায় একটা অরাজকতার সৃষ্টি হবে। তার কারণ হচ্ছে প্রত্যেক ডাক্তার একটা ভাইটাল, এটা স্বাস্থ্য পরিষেবা একটা ভাইটাল পরিষেবা, যেটা প্রত্যেকটা শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সবই তো শেষ করে দিয়েছে। এইটা প্রকাশ্য চলে আসবে, এই কারণে উনি এটা ভয় পাচ্ছে। না, আমার একটা প্রশ্ন, এই যে আপনাদের ধর্ণা মঞ্চ, সেখান থেকে ভেসে আসছে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, কিন্তু 3-4 দিন আগের বক্তব্য মমতা ব্যানার্জি বলছে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে পারি। ওটা মুখে মানে নিজের এটাকে দেওয়ার জন্য বলছে। এটা হারগিজ পদত্যাগ করা মহিলা উনি নয়। কেন উনি করবে না পদত্যাগ? উনি জানে যে আমি যদি এই গদি ছেড়ে দিয়ে গদি আমি ফিরে পাবো না। উনি যদি একবার মুখ্যমন্ত্রী থেকে সরে যায়, কাউকে না কাউকে তো বসাতে হবে না। আমি ধরে নিলাম ওনার দলের লোকই বসবে, কেন ওনার যা মেজরিটি আছে, উনি সরে গেলে কাউকে বসাবে কাউকে। উনি চেঞ্জ হওয়া মানেই ফিরাদ হাকিম বসে আছে, বিভিন্ন বসে আছে, 1 নম্বরে তো বসে আছে ফিরাদ হাকিম। ও ভাইপোকে যতই চেষ্টা করে মুখ্যমন্ত্রী বানাবে, ফিরাদ হাকিম ওকে করতে দেবে না। কেন উনি বাঘের পিঠে সাহার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওনার কথার সঙ্গে বাংলাদেশের জিহাদিদের কথার সঙ্গে একইভাবে মিলে যাচ্ছে। কিভাবে? বাংলাদেশের জিহাদিরা যেটা বলছে 7 সিস্টারে ওটা ভেঙে দেবে, উনিও এটা বলছে যে এখানে কিছু হলে আমি আসামে গন্ডগোল করব, 7 সিস্টারে ঝামেলা হবে, বিভিন্ন জায়গায় ঝামেলা। এই যে কথাগুলো উনি বলছে, কোথা থেকে বলছে, কার জোরে বলছে? নিশ্চয়ই এদের সঙ্গে যদি ওনার সেই যোগাযোগ ব্যবস্থা না থাকতো, তাহলে এত বড় কথা বলতে পারতো না। সূচনা তো উনি প্রথমেই করে দিয়েছে। পশ্চিমবাংলার স্লোগানটা জয় বাংলায় পরিণত করে, বাংলাদেশের স্লোগানটাকে এই বাংলায় পরিণত করে উনি তো এইটা সূচনা ওখান থেকেই শুরু করেছে। এই বাংলাটাকে উনি আগামী দিনে ইসলামিক বাংলার ষড়যন্ত্রের উনি লিপ্ত আছে, একদম প্রকাশ্য বলতে পারি। এটা অনেক তথ্য আমাদের কাছে আছে যে এই উনি নির্বাচনের আগে 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে উনি যেদিন ফুরফুরা শরীফে তোয়া সিদ্দিকের কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে বলেছিল আমার দুর্ভাগ্য, আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যদি মরার পরে আমার মৃত্যুটা যেন এখানে কবর দেওয়া হয়। এইটা কিন্তু মমতা ব্যানার্জির প্রথম বয়ান। তোয়া সিদ্দিকের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন। মানুষ আমরা ভুলে গেছি, কর্মের দৈনন্দিন জন্য অনেকে অনেক কিছু ভুলে যায়, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো ভুলি না। আমাদের কাছে অন রেকর্ড আছে, সব কিছু পেপার কাটিং আছে, মিডিয়া ক্লিপিং আছে, সব কিছুই আছে। এই কথাগুলো তো মিথ্যা না। তাহলে এত বড় কথা উনি তোয়া সিদ্দিকের পাশে দাঁড়িয়ে বলেছিলেন। আজকে উনি যে সমস্ত একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, হিন্দুরা যদি কোনো জায়গায় আক্রান্ত হয়, আজকে ধরে নিলাম একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার,
এর দ্বারাই কয়েক লক্ষ মানুষ উপকৃত হতো। মানুষ কেন কেঁপে গেছে? এই ধরনের তো ঘটনা অনেক ঘটছে, নারী নির্যাতন, নারী হত্যা, ধর্ষিতা, মুহুর্মুহু, এবং এই ঘটনার পরেও এই কয়েকদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। হুগলি থেকে নদিয়া, নদিয়া থেকে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে অনেকগুলো অন্তর 27-28টা ঘটনা ঘটে গেছে, নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা। সেই ঘটনাগুলো এরা ঢাকা দিয়েছে। আমাদের লোকেরা যেতে গেছে, পুলিশ দিয়ে বিভিন্ন দিয়ে তাদের বাধা দিয়েছে, যেতে দেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে মেয়েটা, অভয় যে মেয়েটা, একটা জুনিয়র ডাক্তার, এত সুন্দর মানে পরিষেবা দিচ্ছিল ওর এলাকায়, সোদপুর অঞ্চলে যেখানে উনি চেম্বার করতেন, যে তারা আজকে তারা কাঁদছে। যারা আমরা একজন মানুষ সেবা, আমরা ডাক্তারকে কি ভাবি? ডাক্তারকে দ্বিতীয় ভগবান ভাবি আমরা, নাকি? আমাদের কাছে দ্বিতীয় ভগবান হচ্ছে ডাক্তার। সেই ডাক্তারকে এইভাবে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বিরলের থেকে বিরলতম ঘটনা। সেই ঘটনাকে চাপা দেওয়ার বিভিন্নভাবে চেষ্টা করেছে উনি যখন পারেননি, এখন বিভিন্ন রকমের ফোন দিয়ে আসছে এটাকে কি করে চাপা দেওয়া যায়।